এই পড়ন্ত বাজারে পোর্টফোলিও তৈরি করার জন্য কিন্তু খুব একটা আদর্শ সুযোগ এনে দেয়। অনেক ভালো ভালো স্টক যেগুলো আপনি আগে হয়তো ভেবে রেখেছিলেন যে নেব, সেগুলো অনেক বড় দামে বা বেশি দামে ছিল, ভ্যালুয়েশনও অনেক বেশি ছিল, এখন কিন্তু অনেকটা কমে এসেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ভালো স্টক কি করে চুজ করব, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি কোনো অ্যাডভাইস তো দিতে পারি না। আমি আমার পোর্টফোলিওতে বা আমি যে স্টকগুলোকে একটু দেখছি, অ্যানালাইজ করছি, সেই 5টা স্টক আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে থেকে 5টা স্টক আমি তুলে ধরবো আপনাদের জন্য। শুধুমাত্র আপনারা অ্যানালিসিস করবেন, দেখবেন, সেগুলোকে নিয়ে একটু স্টাডি করবেন, তারপর নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ডিসিশন নেবেন। কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন নয়, এগুলোকে কোনো রকম টিপস হিসাবেও ভাববেন না। ইভেন ইভেন এই জিনিসগুলো আমিও আমার পোর্টফোলিওতে এখনো কিন্তু এর মধ্যে অনেক স্টক এখনো ইনক্লুড করিনি। আমি দেখছি বাজার একটু দাঁড়াক, এক্সেট্রা এক্সেট্রা, এই ব্যাপারগুলো আছে, এটা যাতে মাথায় থাকে। চলুন শুরু করি। কিন্তু এই এই 5টা স্টক বেশ প্রমিজিং লাগছে, তাই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে পোর্টফোলিওর রুল একটা যেটা আমি মানি সেটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে কোনো স্টক যাতে পোর্টফোলিওর 5-6%-এর বেশি না থাকে। একটা পোর্টফোলিও ধরুন 1 লাখের পোর্টফোলিও, তাহলে এমন করা উচিত যে এক একটা স্টক, বা 5 লাখের পোর্টফোলিও আমি যদি ধরি, তাহলে এক একটা স্টক 25,000-এর টাকার বেশি যাতে কোনো স্টক না থাকে। এটা আমি ফলো করি। আপনি কি করবেন আলাদা ব্যাপার। যাতে আমার পোর্টফোলিওতে 15-20টা স্টক থাকলে ঠিক আছে। এবার যদি এখানে মানে এক্ষেত্রে আমি বলবো 5%, 5টা স্টক, তাহলে তো 25% অ্যালোকেট হলো, বাদ বাকি 75%। 75% আমি ক্যাশে বসবো। যদি আরও কোনো স্টক আমি দেখি পরে, তখন সেগুলোকে অ্যাড করব। বা আপনারা যারা করছেন তারা তো আরও অন্যান্য চ্যানেলও দেখেন, সেখান থেকে বা নিজের মত অনুযায়ী যদি ভালো ভালো স্টক চুজ করেন, সেগুলোকে পোর্টফোলিওতে ইনক্লুড করবেন। তবে একটা স্টকে 5%-এর বেশি রাখাটা মনে হয় না ঠিক হবে। কেন বলছি, তাহলে কি হবে, একটা স্টক ধরুন 10%, 20%ও পড়ে গেল, 5% অ্যালোকেশন রেখেছেন একটা স্টকে, সেই স্টকটা যদি 20%ও ডাউন সাইড যায়, টোটাল পোর্টফোলিওয় মাত্র 1% হিট হবে আপনার, যেটা এমন কিছুই নয়। এখন তো পোর্টফোলিও 22%, 20% অনেকের মাইনাস। সুতরাং পোর্টফোলিও বানাতে গেলে এই 5% রুলটা একটু মেনে চলতে হবে। হ্যাঁ, এটা করতে গিয়ে কোনো স্টক হয়তো 7% হয়ে গেল, ঠিক আছে, ওই 5% মানে একদম চুলচেরা বিশ্লেষণ নয়, কিন্তু বুঝতে পারছেন ওই একটা স্টকই আমি 20%, 30% ওয়েটে যে নিয়ে নিলাম আমার পোর্টফোলিওতে, এদিকে বলছি যে আমি ইনভেস্টমেন্ট করছি, না, ওটা ট্রেডিং হয়ে গেল। ওটা তাহলে সুইং ট্রেডিং পোর্টফোলিও টাইপের হয়ে গেল, ওটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হলো না। এটা একটু মাথায় আমাদের রাখতে হবে, এই রুলটা যাতে মনে থাকে। ফার্স্ট যে স্টকে আমি আসছি সেটা হচ্ছে একটু পেইন্ট কোম্পানিগুলো আমার মনে হচ্ছে একটু ভালো দাঁড়াবে। তার মধ্যে ধরুন প্রথমে বার্জার পেন্ট। নাম দেখে চলে যাবেন না, পুরো আমি জিনিসগুলো যে এক্সপ্লেন করছি একটু শুনবেন। বার্জার পেন্টস এখন মোটামুটি 500 টাকায় চলছে, আমি রুপিসটাও লিখে দিলাম। এখন কি দামে চলছে একদমই বলছি না এই দামে কিনুন, না কিনুন, বেচুন, কিছু না। বার্জার পেন্টস এখন 500 টাকায় চলছে। পেন্ট সেক্টরের কিন্তু একটা আহ, জোয়ারের মতো আসতে চলেছে। কেন? যেহেতু এই ট্রাম্প সরকার এসেছে এবং এসেই সে বলে দিয়েছে যে তেলের দামকে সে কোনোভাবেই বাড়তে দেবে না। তাহলে সেটা একটা কিন্তু মানে একটা কি বলে, একটা সান্ত্বনা বলবো না, একটা ভরসা পাওয়া গেল যে না, ওয়ার্ল্ডের সব থেকে বড় ইকোনমি বলেছে তেলের দামকে বাড়তে দেবে না। তার মানে কি, বার্জার পেন্টস বা অয়েল কোম্পানিগুলো তাদের একটা লং টার্ম একটা ভিউ তৈরি হয়ে গেল ফান্ড ম্যানেজারের জন্য, যে হ্যাঁ, তেলের দাম তো অ্যাটলিস্ট বাড়ছে না, কস্টটা তো এদের বাড়ছে না, সুতরাং ঠিক আছে, আর কোম্পানিগুলো তো খারাপ নয়। তাহলে ফার্স্ট পিক বার্জার পেইন্টস, যার উপর আমি নজর রাখছি। 2 নম্বরে হচ্ছে অনেক বহু চর্চিত কিন্তু এখন দামটা একটু ঠিকঠাক আমার লাগছে, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস তেমনভাবে আমি এখানে লিখিতভাবে কখনো আমার চ্যানেলে আগে কাভার করিনি, ঠিক আছে, এই প্রথম কাভার করছি। দাম 2250 টাকার আশেপাশে, ঠিক আছে, এদিক ওদিক হয়তো 50-100 টাকা হতে পারে, আজকে 4%, 3% বেড়েছে, সুতরাং সেদিনকেও 2000 টাকার কাছাকাছি ছিল।
তো ঠিক আছে, এগুলো তো সুইং ট্রেডিংয়ের ব্যাপার না, এগুলো এশিয়ান পেইন্টস এর ইনভেস্টমেন্ট আস্তে আস্তে ধীরে সুস্থে করা যেতে পারে। মানে আমি তাই করব, আস্তে আস্তে ধীরে সুস্থে জমাবো। আর মনে রাখবো যে টোটাল পোর্টফোলিওর 5 বা 8%-এর 7%-এর বেশি যাতে অ্যালোকেশন না হয়ে যায়, এটা আমি মনে রাখবো। মনে রেখে আমি এশিয়ান পেইন্টসের উপর নজর রাখছি। পেইন্ট সেক্টরে একটা টার্ন অ্যারাউন্ড আসবে বলে আমার মনে হচ্ছে। আর এগুলো তো খারাপ কোম্পানি নয়, এশিয়ান পেইন্টস লার্জেস্ট অফ লার্জ কোম্পানি, পেইন্ট সেক্টরের মধ্যে সব থেকে 1 নম্বর কোম্পানি এখনও আছে, যদিও এখন কম্পিটিটার অনেক নতুন এসেছে, কিন্তু তা সত্ত্বেও এশিয়ান পেইন্টস একটা আলাদা ব্যাপার। এই গেল দুটো স্টক। 3 নম্বর স্টকটা আপনারা সবাই জানেন, তাও একবার মেনশন করছি কারণ প্রত্যেক ফলে আমি এটাকে একটু অ্যাকুমুলেট করি, অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখলাম, কারণ এটার প্রতি আমার একটা একটু মানে আবেগ আছে, কারণ এইটার প্রতি এর যেহেতু আমিও নিজে ক্লায়েন্ট তাই জন্য আছে। সেটা হচ্ছে সিডিএসএল। আর যেহেতু অনেক কম দাম থেকে আমার নেওয়া আছে, আমি যখন অ্যাকুমুলেট করা শুরু করি তখন এই মানে এখন তো বোনাস ফোনাস হয়েছে, এইসব আগে যে দাম ছিল সেই দাম ছিল 400 টাকা, এখন স্প্লিট বোনাস এসব হওয়ার পর 200 টাকা। ওই লেভেল থেকে আমি কিন্তু অ্যাকুমুলেট করা শুরু করি। যারা আমার সঞ্জয় টক্স বলে যে হিন্দি চ্যানেল আছে সেইখানে যদি কেউ যদি ফলো করে থাকেন, ওখানে ভিডিও পড়ে আছে আমি যখন প্রথম এই সিডিএসএলকে কভার করা শুরু করি। সুতরাং অনেক কম লেভেল থেকে আসে, তাই জন্য ঠিক আছে। এখন যে দামে আছে মোটামুটি 1100 টাকার কাছাকাছি, ইটস ওকে। তবে নিচে আরও আসতে পারে, তাহলে আমি আরেকটু অ্যাকুমুলেট করব। কেন নিচে আসতে পারে আরও বলছি, মানে এলে আমি অবাক হব না, কারণ স্টকটা ওই বললাম 4 গুণ 5 গুণ হয়ে গেছে বিগত 1-1.5 বছরে, 1.5 বছর 2 বছরে স্টকটা 4-5 গুণ হয়ে গেছে। তারপর তো সে কারেক্ট করবেই, মানে কারেক্ট না করলেই আমি একটু অবাক হব, তাই না? তো সেইটা সিডিএসএল একটা এই ব্যাপারটা থাকছে, তবে একটু ভ্যালুয়েশন কারেক্ট করেছে, একটু ঠিকঠাক জায়গায় এসেছে। নিচে এলে সিডিএসএলটা আমি আরো একটু অ্যাকুমুলেট করব, সেটা বলছি। 4 নম্বর আরেকটা স্টকের আসি। যেমন মানে তেলের দাম বা কাঁচা তেলের দামটা একটু স্টেবিলিটি দিচ্ছে আমাদের মনে, তার সাথে সাথে অয়েলের সাথে সাথে কিন্তু আরেকটা সেক্টর বা অয়েল পেইন্ট সেক্টরের সাথে সাথে আরেকটা সেক্টরও এর ভাই বোন টাইপের বলতে পারেন, সেটা হচ্ছে কেমিক্যাল। রংটা তো আর কিছুই না, একটা কেমিক্যাল টাইপেরই, কেমিক্যাল সেক্টর। এবং সেটা নিয়ে আমি গত 2 দিন আগেও ভিডিও বানিয়েছি যে কেমিক্যাল সেক্টরের প্রতি আমার মনে হচ্ছে একটু তারাও টার্ন অ্যারাউন্ড করবে। অনেক তার মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলোকে আপনারাও জানেন, আপনারাও অ্যানালিসিস করবেন, কোনো অসুবিধা নেই। আমি যেটা বলছি শুধু সেটাই অ্যানালিসিস করবেন একদমই নয়, অনেক কোম্পানি আছে। তবে আমার এসআরএফ এই কোম্পানিটাকে একটু নজরে রাখা যেতে পারে। 3-4 বছরের কনসলিডেশন জোন থেকে একটা ব্রেকআউট দেওয়া টাইপের করেছে, প্রাইসেও করেছে, তাছাড়া ফান্ডামেন্টাল একটা ব্যাপার আছে, খুব একটা খারাপ স্টক নয়। মোটামুটি 2800-2850 এরকম দামে এখন চলছে। কয়েকদিন আগেও 2600-2500 এই দামে ছিল 1-2 মাস আগে। যাই হোক, তো 2800 এই দামে চলছে এসআরএফ মোটামুটি। কিন্তু এগুলো খুব ভোলাটাইল স্টক, সেটা একটু মাথায় রাখবেন। ওই নিলাম এবং পরের দিন 10% বেড়ে যাবে, ট্রেডিংয়ের মেন্টালিটিতে কিন্তু এই জিনিসগুলো একদমই নয়। আর বললাম পোর্টফোলিওর ম্যাক্সিমাম 5% আমি কিনলে অ্যালোকেট করব, তার বেশি নয়। তো এসআরএফ এইটা একটা গেল। আরেকটা যে স্টক বা আমার লাস্ট স্টকে আসবো, তার আগে লাস্ট স্টক বলার আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই সিরিজেরই আরও যে একটা দুটো সেক্টর আমার একটু ভালো লাগছে, সেগুলোকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে শনিবার দিন, এই শনিবার মানে 6-7-8 তারিখ, মানে 8ই মার্চ সন্ধে বা রাতের দিকেই বলতে পারেন, রাত 9টা থেকে ওয়েবিনার আমার ইউটিউবে আছে। লিংক কোথায় পাবেন? লিংক ইউটিউবেও পাবেন, বা সব থেকে ভালো হয় যদি আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা আর করলাম না, ক্লোজ করে দিই। আমি মোটামুটি যা লিখছি আমি এখানেই লিখে দেবো, 4 নম্বর স্টকটা স্ক্রিনেই লিখে দেবো। মোটামুটি আপনারা 9টা থেকে জয়েন করে নেবেন। তবে লিঙ্কটা আমি টেলিগ্রামেও দিয়ে দেবো, আমার টেলিগ্রামের লিঙ্ক
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন বা জয়েন করে নেবেন টেলিগ্রামে। লিঙ্ক থেকেই জয়েন করবেন, সার্চ করে জয়েন করবেন না, সঞ্জয় টক্স বলে সার্চ করে জয়েন করবেন না টেলিগ্রামে। প্রচুর ফেক গ্রুপ আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক বা কমেন্ট বক্সে দেওয়া ফার্স্ট কমেন্টে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেখানে জয়েন করবেন। আমার ওয়েবিনারের ফ্রি ওয়েবিনারের লিঙ্ক আমি দিয়ে দেবো ওইখানে, সেখান থেকেও জয়েন করে নিতে পারেন। শনিবার 8ই মার্চ রাত 9টা থেকে জয়েন করে নেবেন। এবার পঞ্চম স্টকে আসবো, বা 5টা না, আজকে 6টা স্টক বলবো, ঠিক আছে? 6টা স্টক বলবো, কেন 5 নম্বরে একটা মনে আছে, 6 নম্বরও একটা বলি, যেটা আমি ওয়েবিনারে বলতাম, কিন্তু ঠিক আছে সেটা এখনই আপনাদের বলে দিই, ভালো লাগবে। তো 5 নম্বর স্টকটা বলার আগে আরও একটা ব্যাপার, গতকাল আমি একটা আমার ট্রেডিংয়ের একটা ব্যাপার দেখিয়েছিলাম। আজকে একটু ট্রেডিংয়ের ব্যাপারটা দেখাই। দেখুন, সব দিন একই রকম যায় না। আজকে কিন্তু ট্রেডিংয়ে 56,000 টাকা আমার লস হয়েছে। যেহেতু কোনো ওপেন পজিশন নেই, আমি আপনাদের আজকের জিনিসটা রিফ্রেশও করতে পারি। 56,000 টাকা লস হয়েছে। কিন্তু যদি মার্চ মাসের টোটাল আমি দেখি, গতকালের থেকে মার্চ মাসের ধরুন 1 তারিখ থেকে আজকে তো আপডেট হবে না 5 তারিখ পর্যন্ত, 6 তারিখেরটা তো আজকে দেখলেনি। যদি 1 থেকে 5 তারিখ পর্যন্ত আপনি দেখেন টোটাল কিন্তু এখানে আপনি এটা ইকুইটির দেখছেন, এটা ইকুইটির নেট রিয়ালাইজড, মানে ইকুইটিতেও মোটামুটি প্রফিটেবল আছে। যদি আপনি একটু উপরে ওঠেন, ইকুইটিতেও মোটামুটি প্রফিটেবল আছে। আপনি কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমার মনে হয় আমার এই দিকে আছি, এই দিকে নিয়ে আসি। ইকুইটিতে মোটামুটি ঠিক আছে। এখন ইকুইটি মার্কেট অতটা ভালো চলছে না, তাও 14,000 টাকার মতো রিয়ালাইজড প্রফিট ইজ গুড এনাফ। ঠিক আছে। এফএনও সেক্টরে ফিউচার অ্যান্ড অপশানে যদি দেখি, ফিউচার অপশানে 3.28 লাখ, ঠিক আছে। মোটামুটি আজকের লসটা 56,000, সেটা বাদ দিয়ে দেবেন, তাহলেও এই মার্চ মাসে কিন্তু ঠিকঠাক গেছে। এটা থেকে এটা প্রমাণ হয়, যখন আমি মানে ট্রেডার হিসাবে লাভ যখন করার প্ল্যান থাকে, তখন মোটামুটি বেশি লাভ হবে। লোকসান যখন হবে তখন কম লোকসান হবে। লোকসান হবে না যে এটা বলা যায় না, মানে এটা হবেই, লোকসান তো হবেই, কিন্তু যখন হবে সেটা যাতে কম হয়, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। যদি দেখেন এখানে মার্চের প্রথম দিনই আমি লস দিয়ে শুরু করেছিলাম, মাত্র 10,000 টাকা লস হয়েছিল, মাত্র বলবো না, 10,000 লস হয়েছে। তারপরের দিনে দেখুন 1,80,000 মতো এসেছে, তারপরের দিন 1,71,000, এরকম জিনিসগুলো কিন্তু এসেছে। মানে আমার ব্রোকারেজ সব কেটে ফেটে, এফএনএ তো একটু বেশি চার্জ ফার্জ হয় জানেন, সেই জিনিসগুলো একটু আছে। কিন্তু যাই হোক, হরে দরে কেটে কিন্তু মোটামুটি জিনিসগুলো ঠিকঠাক হয়েছে বলে মনে হয়। ব্যাস এইটুকুনি বলার ছিল। আজকের লসটা এখান থেকে একটু মাইনাস করে নেবেন। আচ্ছা, এবার আসি আমি মানে 5 নম্বর স্টকে। 5 নম্বর স্টকটা হচ্ছে একটা মানে এটা একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলতে পারেন। এর চার্টটা অতটা তৈরি হয়নি, বা বিজনেস সম্বন্ধে অতটা যে আমরা সবাই জানি তা নয়, তবে প্যারেন্টেজটা খুব ভালো, মানে তার যে বাবা মা তারা খুব ভালো। বাজাজ ফিনান্সেরই একটা কোম্পানি, তাদেরই হোললি ওন্ড সাবসিডারি বাজাজ হাউজিং ফিনান্স, যে স্টকটার দাম চলছে 114 টাকা। 114 টাকা দামে চলছে বাজাজ হাউজিং ফিনান্স, বাজাজ এইচএফএল বলে টিকার আছে। 114 টাকায় চলছে। ভালো লাগার কারণ, প্রথম কথা হলো হোম সেগমেন্টে আছে, হোম লোন সেগমেন্টে আছে, যেটা একটা গ্রোয়িং সেগমেন্ট বলে আমি মনে করি। তাছাড়া বাজাজের প্যারেন্টেজ আছে, মানে বাজাজ ফিনান্স তো বহুদিনের বহু পুরনো কোম্পানি, তারা ফিনান্স জগৎটা কিভাবে চালাতে হয় আমার মনে হয় খুব ভালো করেই জানে। সুতরাং তার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসের উপর থেকে ব্যাপারটা আসছে। কেননা এর যদি বলেন সবে স্টকটা লিস্টেড হয়েছে, এর যদি পিএনএল দেখেন যে 10 বছরের ইতিহাস আছে, না সেটা নেই, যেটা দেখে অ্যানালিসিস করা যেতে পারে। সুতরাং এটা একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এতে সব থেকে কম অ্যালোকেশন থাকবে আমার পোর্টফোলিওর, কারণ এর এখনো ম্যাচুরিটি বা ডেটা আমার কাছে নেই সেই অর্থে অ্যানালিসিস করার। বা যদি দেখেন কয়েক মাস আগে লিস্ট হয়েছে, চার্টও অতটা ম্যাচিওর হয়নি যে আমি চার্ট দেখে কিছু বলবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন, কিন্তু আশা করি বোঝাতে পারলাম। তবে ওই 5% রুলটা যাতে মনে রাখবেন, টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি কিন্তু হওয়া উচিত নয়। আচ্ছা, এটা গেল 5 নম্বর। এবার 6 নম্বর স্টকে আসি। 6 নম্বর স্টক এবং লাস্ট স্টক, তার আগে
অনেক দিন বাদে বা অনেক মাস বাদে আমি আপনাদের সাথে এরকম স্টক নিয়ে ভিডিও করলাম, কারণ ওই যেগুলো ভ্যালুয়েশনে ছিল, বেশিতে ছিল বলে কি লাভ, তখন আলোচনা আমিও দেখছিলাম না স্টক, তাই জন্য আপনাদের সামনেও অ্যানালিসিস ভিডিও আনিনি। এখন আমি নিজেও স্টক দেখছি, তাই জন্য আমি আপনাদের সামনে অ্যানালিসিস ভিডিও এনেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যেটা নিজে করি না সেটা আমি আপনাদের সামনেও আনি না, ঠিক আছে? ওই শুধু ভিউজ পাওয়ার জন্য আমি যদি প্রত্যেকদিন এরকম করে 10টা স্টক, এইটা 3টে 4টে স্টক বলতাম, খুব বেশি ভিউজ হয়তো হতো, কিন্তু আমি যেটা করছি না সেটা আপনাকে বলে কোনো লাভ নেই, আমি সেরকম নই। তো ঠিক আছে, এইটা মনে রাখবেন। 6 নম্বর স্টকে আসি, তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো লিঙ্ক শেয়ার করলে, যেমন ধরুন ওয়েবিনারের লিঙ্ক শেয়ার করলাম বা অন্য ধরনের কিছু করলাম, সেই জিনিসগুলো আপনাদের ইউটিউবে যাতে চলে আসে। আবারও বলছি, 8ই মার্চ রাত 9টা থেকে, মানে এই শনিবার রাত 9টা থেকে ওয়েবিনার হবে, ফ্রি ওয়েবিনার। প্লিজ, অনেক কিছু নিয়ে আলোচনা হবে এই পড়ন্ত মার্কেটের নিরিখে, প্লিজ জয়েন করে নেবেন। জয়েনের লিঙ্ক আমি মানে টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামটা কোথা থেকে জয়েন করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। চলুন 6 নম্বরে দেখি, মানে 6 নম্বর পয়েন্ট যেটা আমি নেব সেটা হচ্ছে, হ্যাঁ এই সময়তেই নেব, সেটা হচ্ছে মিড ক্যাপ 150 বিজ। এটা একটু ইটিএফ টাইপের হয়ে গেল, ঠিক আছে? আমি পুরো মিড ক্যাপ সেক্টরটাকে কিনবো, যার মধ্যে কিন্তু ভালো ভালো মিড ক্যাপ চলে আসবে, ইভেন কিছু পিএসইউ চলে আসবে ইন্ডিভিজুয়ালি। অনেকে বলবেন যে সঞ্জয় এই সময় কি পিএসইউগুলো তো অনেকটা কারেক্ট হয়েছে, আমি কি ঢুকবো? ইন্ডিভিজুয়াল পিএসইউতে আমার ঢোকার এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নেই, তাদের মধ্যে এমন কিছু আমি এখনো দেখছি না। তো তাই জন্য আমি মিড ক্যাপ পুরো 150 যে বিজ আছে, ওটার সিম্বল মনে হয় এরকম, জাস্ট মিড 150 বিজ, বিজের স্পেলিং হচ্ছে BEES, এরকম ভাবে লিখে দেবেন, পেয়ে যাবেন। পুরো নাম হচ্ছে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ 150 বিজ, নিফটি 150, নিফটি মিড ক্যাপ 150 বিজ, ওরকম নিপন ইন্ডিয়ার ইটিএফ, তাই জন্য এটা মিড ক্যাপ 150 বিজ। তো এই মানে মিড ক্যাপের যে ইন্ডেক্সটা, মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স, তার উপর বেসড করে যে ইটিএফ, আমি সেটার উপর কিনছি। মিড ক্যাপের উপর কেন, যেহেতু মিড ক্যাপ উপর থেকে 20%-এর মতো, 20-21%-এর মতো কারেক্ট করেছে। আরও কি কারেক্ট করতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। তাই জন্যই তো একবারে 100 টাকা আমি দেব না। মানে ধরুন 100 টাকার আমি স্টক, 100টা স্টক কিনতে চাই, আমি 100টাই কিনবো না, সেটা কিন্তু আমি বলেছি। মানে সেই ব্যাপারটা বলা আছে আমার এই ভিডিওতে সতর্ক থাকুন। আমি জাস্ট গতকাল এই ভিডিওটা দিয়েছি, এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওটা যে দেখছেন তার এন্ডে আবার দিয়ে দেবো, নয় যাতে আপনারা মনে থাকেন। এখানে সতর্ক থাকতে আমি তাই বলেছি যে একবারে তো একদিনে তো মার্কেটের বটম তৈরি হয়ে যায় না, তাই জন্য অল্প অল্প করে কিনবো। একটা লিস্ট আমাদের কাছে করা থাকবে, মানে আপনাদের কথা বলছি, আপনারা একটা লিস্ট তৈরি করে রাখুন, মানে শপিং লিস্ট যাকে বলে, ঠিক আছে? শপিং লিস্ট তৈরি করে রাখুন, নিজে থেকে অ্যানালিসিস করুন, বা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, বিভিন্ন আপনাদের নিশ্চয়ই ফিনান্সিয়াল অ্যাডভাইজার কেউ থাকলে তাদের থেকে আলোচনা করে একটা লিস্ট বানিয়ে রাখুন। লিস্ট বানিয়ে রেখে অল্প অল্প করে নিবেশ করুন যারা ইনভেস্টমেন্ট করতে চান, এইভাবেই হয়। তবে লক্ষ্য রাখবেন যাতে একটা স্টকে বেশি অ্যালোকেট না হয়ে যায়। 5%, 6%, 7% অ্যালোকেশন ইন ওয়ান স্টক ইজ ওকে, তার বেশি হয়ে গেলে একটু রিস্কটা বেশি হয়ে যায়, সেটা আর পোর্টফোলিও থাকে না, ওভারওয়েট হয়ে গেলেন। তো যাই হোক, এই ব্যাপারে একটু নজর রাখবেন। বাদবাকি এই 6টা স্টক নিয়ে বললাম, বাদবাকি আরও 4টে স্টক আমি ওয়েবিনারে বলবো। 8 তারিখের যে ওয়েবিনারটা আছে তার সাথে আপনাদের প্রশ্নোত্তরও নেব, আরও অনেক একটু গ্লোবাল ইকোনমি নিয়ে কথা হবে, অনেক কিছু নিয়ে কথা হবে। ইন্ডিয়ার ইকোনমি কি হতে চলেছে 30 বছর বাদে, আমাদের এখানে কি হতে পারে, তার একটা আভাস দেওয়ার একটু চেষ্টা করব, একটা উদাহরণ দিয়ে, কোনো এই নয়। যাই হোক, অনেক কিছু বলার আছে, ওয়েবিনারে চলে আসবেন। আজকের এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।